গুড মর্নিং। আজকে আবার আমরা চলে এসেছি আমাদের রিজনিং এ দুটো নতুন টপিক নিয়ে। তো আগের দিন আমাদের ক্লাস শেষ করবার সময় আমরা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম যে ধরো আমাদের এতদিন আমরা ফ্রম সেপ্টেম্বর টু টুডে ক্লাস করছি। মোটামুটি রিজনিং কে আমরা তিনটে ভাগে ভেঙে নিতে পারি। একটা হচ্ছে লজিক্যাল রিজনিং, একটা ভার্বাল এবং একটা নন ভার্বাল। তো এই লজিক্যাল রিজনিং এর কিছুটা পার্ট বা নন ভার্বালের বা ভার্বালের কিছুটা পার্ট আমরা কয়েকটা মানে বেশ মেজর এরিয়া গুলোকে আমরা কভার আপ করেছি। কিন্তু সেগুলো বাদ দিয়েও বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা আমাদের এখানে থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে ভার্বাল রিজনিং। তো মানে কি হচ্ছে, একটা হিউজ ডেটা তোমাকে দেওয়া থাকবে, একটা বড় সেন্টেন্স তোমাকে দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তোমাকে মিনিংটাকে বুঝতে হবে এবং বুঝে যে কোশ্চেন গুলোকে জানতে চাওয়া হবে সেগুলো আদৌ কতটা যোগ্যতা আছে বা কোশ্চেন বা আনসার্স গুলো আদৌ সঠিক কিনা সেগুলোকে জেনে এখানে আনসার করতে হয়। তো সেরকমই দুখানা টপিক নিয়ে, মানে আজকের টপিকটা একটু বোরিং মনে হতেই পারে, কিন্তু এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু বর্তমান যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে বা ভবিষ্যতে যে পরীক্ষাগুলো হবে তাতে কিন্তু এগুলো খুব ভাইটাল রোল প্লে করে। যেমন ধরো যদি আমরা WBCS মেনের কোশ্চেন বলি, কথা বলি, তো মানে বিগত 2 থেকে 3 বছর এই জাতীয় কোশ্চেন গুলো মানে ভার্বাল রিজনিং গুলো একটু বেশি পরিমাণে আসছে। মানে প্রায় 10টা কোশ্চেন পরীক্ষায় চলে আসে। ব্যাংকের পরীক্ষাতে এটা এক পাক দাও নিয়মিত মানে এক্সাম প্রতি বছর করে করে প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়। তো এতে যেখানে কি হবে, আমরা আগের দিনে কথা বলছিলাম যে কিছু কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে একই জাতীয় কোশ্চেন কিন্তু অনেকগুলো করে করে দেওয়া থাকে। তার মানে কি একটা পারলে বা একটা প্র্যাকটিস করলে আমরা সেখান থেকে 6টা 7টা কোশ্চেন সলভ করতে পারি। তো আজকে এরকমই দুখানা চ্যাপ্টার। তো প্রথম যে চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব তার নাম হচ্ছে এরপরে আমাদের আরো একটা রয়েছে আর্গুমেন্ট, সেটা আমরা নিয়ে পরে কথা বলছি। তো স্টেটমেন্ট অ্যাজাম্পশন নিয়ে আমরা ফার্স্ট আজকে স্টার্ট করি। তাহলে এখানে আমাকে দেখো 5টা অপশন দেওয়া থাকবে বা 4টে অপশন দেওয়া দেওয়া থাকবে। একটা স্টেটমেন্ট গিভেন থাকবে, একটা আর দুটো অ্যাজাম্পশন গিভেন থাকবে। মানে স্টেটমেন্টে যে কথাটা বলা আছে, অ্যাজাম্পশন থেকে আমরা মানে আমাদের অ্যাজাম্পশনে কি লোকে সাপোর্ট করছে কিনা। ধরো কোনো একটা কথা বলা আছে যে আহ বাড়ি কিনতে পারবো, এরকম একটা স্টেটমেন্ট দেওয়া আছে। তারপরে সেখানে আমাদের ধরো সেখানে অ্যাজাম্পশন করতে বলা হয়েছে যে আজকাল চাঁদে যাওয়া খুব সহজ, আর 2 নম্বর হচ্ছে চাঁদের জমির দাম খুব কম। এরকম দুটো আমাকে অ্যাজাম্পশন দেওয়া আছে। তাহলে চাঁদে বাড়ি এই স্টেটমেন্টের উপর বেস করে আমরা গেলে তবে তো বাড়ি কিনতে পারবো। তার মানে চাঁদে যাওয়া আজকাল সহজ হয়েছে, এটা আমাদের স্টেটমেন্ট থেকে প্রুফ হতে পারে। আবার চাঁদে জমির দাম খুব কম, সেটা প্রশ্ন সাপেক্ষ। চাঁদে গিয়ে জমির দাম কে ঠিক করবে, কে সেগুলো দেখতে হবে। পারবো সেখানে প্রথম যে শর্ত আমাকে দেওয়া রয়েছে যে চাঁদে যাওয়া খুব সহজ, যেতে না পারলে বাড়ি কিনতে পারছি না। তাহলে চাঁদে বাড়ি কিনতে পারবো সঙ্গে চাঁদে যেতে পারাটা সম্পর্কযুক্ত। তাই চাই ওই যে স্টেটমেন্টটা গিভেন ছিল যে চাঁদে বাড়ি কিনতে পারবো, তার সাথে অ্যাজাম্পশন নাম্বার 1 যে চাঁদে যাওয়া আজকাল খুব সহজ, সেটা কিন্তু ভেরিফাই করছে। এবার চাঁদে জমির দাম কম কি বেশি সেটা পরবর্তী কথা, সেটা আমরা স্টেটমেন্ট থেকে পাচ্ছি না। স্টেটমেন্ট থেকে যতটুকু ডেটা লজিক্যালি আমাদের ফেচ করতে পারবো সেটাই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। মানে স্টেটমেন্টে গিভেন আছে, এবার দুটো ডিফারেন্ট অ্যাজাম্পশন তোমাকে দেবে, দেখতে হবে যে অ্যাজাম্পশনটা তোমার স্টেটমেন্টকে সার্টিফাই করছে কিনা, অ্যাজাম্পশনটা স্টেটমেন্ট থেকে নেওয়া হয়েছে কিনা, বা অ্যাজাম্পশনের লাইন বা স্টেটমেন্টের লাইনগুলো সেম অর্থ বহন করছে কিনা, এই দুটো আমাকে দেখতে হবে। এবার এখানে বেশ কিছু কোশ্চেন আমরা আজকে নিয়ে এসেছি, বিভিন্ন রকমের কোশ্চেন। একটুখানি মাইনুটলি দেখবে ভিডিও, তো তাতে করে কিন্তু তোমাদের আইডিয়াটা অনেকটা ক্লিয়ার হবে যে এই ধরনের কোশ্চেন গুলোকে কিভাবে অ্যাটেম্প্ট করতে হয় বা কিভাবে এগুলোকে আমাদের আনসার করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে 5টা অপশন দেওয়া থাকবে। 1 নম্বরটা বলছে যে অ্যাজাম্পশন 1 ইজ ইমপ্লিসিট, মানে প্রথম অ্যাজাম্পশনটি কারেক্ট হবে। দ্বিতীয়টা বলছে ইফ অনলি অ্যাজাম্পশন 2 ইজ ইমপ্লিসিট, মানে মানে দ্বিতীয় অ্যাজাম্পশনটা কারেক্ট হবে। তৃতীয়টা বলছে আইদার 1 অর 2 ইজ ইমপ্লিসিট, এখানে আইদার 1 অর 2 এর ক্ষেত্রে এই যে লজিকটা আমরা যে এখানে ব্যবহার করব বা হয়তো পরের দিকে এক দুটো অঙ্কে আছে, তাহলে আমরা হচ্ছে ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে বা সিলোজিজমের ক্ষেত্রে যে যে জাতীয় কনসেপ্ট ব্যবহার করে এই আইদার 1 অর 2 ব্যবহার করেছিলাম, এখানেও ঠিক এক্সাক্ট সেম জিনিসই ব্যবহার করব। সাবজেক্ট প্রেডিকেট সেম হতে হবে, একটা ঠিক একটা ভুল হতে হবে, তবে গিয়ে আমরা আইদার অরটাকে চুজ করতে পারবো। সেটা সে বিষয়ে পরে আসছি। অপশন ডি বলছে যে ইফ নাইদার 1 নর 2 ইজ ইমপ্লিসিট, মানে 1 এবং 2 দুটো প্রচুর অঙ্ক আসবে যাতে হয়তো অ্যাজাম্পশনই আমার কারেক্ট হবে না। আবার 5 নম্বরটা বলছে ইফ বোথ 1 আর ইমপ্লিসিট, তাহলে 1 কারেক্ট হয়, সেক্ষেত্রে আমাকে বোথ অপশন কি হবে, 1টাই ঠিক হতে হবে এমন নয় যে অপশন 2টাই কারেক্ট হতে পারে, একটা কারেক্ট নাও হতে পারে, আবার যে কোনো একটা হয় 1 না হয় 2। এই 5টা অপশন আমাকে দেওয়া হবে এবং তারই উপরে বেস করে কিন্তু আমাকে আনসার গুলো পড়তে হবে।
ঠিক আছে? তাহলে আমরা শুরু করি প্রথম প্রবলেমটা নিয়ে যে আমাদের কি বলছে, কি চেয়েছে এবং সেখান থেকে আমাদেরকে কি বের করতে হবে। ওকে। তাহলে দেখো ফার্স্ট হচ্ছে যে ইউ আর হিয়ারবাই অ্যাপয়েন্টেড অ্যাজ আ প্রোগ্রামার উইথ আ প্রোবেশন পিরিয়ড অফ 1 year and your performance will be reviewed at the end of the period for confirmation. A line in an appointment letter. যে কোনো চাকরি হোক, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাকে ইস্যু করা হয় এবং সেখানে প্রত্যেক জায়গাতে এই কথাটাই লেখা থাকে যে প্রথমে চাকরির শুরুতে প্রত্যেকে কিন্তু বিফোর হয়তো ততদিন তাকে একটা লিখে দেওয়া থাকে। এটা কমন মানে কমন সেকশন যে তোমাকে চাকরির প্রথম বছরটায় নিজের যোগ্যতা প্রুফ করতে হবে এবং প্রুফ করার পরে তুমি যদি যোগ্য বলে বিবেচিত হও কোম্পানির কাছে বা সেই দপ্তরের কাছে তাহলে তারা তোমাকে কনফার্ম হিসেবে ঘোষণা করবেন বা পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে ডিক্লেয়ার করবেন। এটা হচ্ছে কোম্পানি ক্লজ বা যে কোনো গভর্নমেন্ট ক্লজ। তাহলে এর উপরে বেস করে আমার দুটো অ্যাজাম্পশন দেওয়া রয়েছে। এক নম্বরটা হচ্ছে যে দ্য পারফরমেন্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল জেনারেলি ইজ নট নোন এট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট অফার। এটা অবশ্যই ঠিক হতে হবে। দেখো একজন এমপ্লয়ি বা একজন প্রোগ্রামার যে যে কোনো একজন কর্মচারী চাকরিতে জয়েন করার সম্পর্কে কিন্তু আমাদের কোনো নেই। কারণ ইন্টারভিউ নেওয়া হয় বা পরীক্ষা নেওয়া হয় পুরোটা কিন্তু থিওরির উপর বেস করে। তা থিওরিটিক্যাল নলেজটাকে চেক করা হয় কিন্তু থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালের যে বেসিক ডিফারেন্সটা সেটা কিন্তু কাজের ফিল্ডে না না নামলে কিন্তু জানতে পারা যায় না। তো সেখানে এখানে যখন আমি তাকে কাজে অ্যাপয়েন্ট করব তাহলে তার কাজ অ্যাপয়েন্ট করার পরে করে কি আমার কেমন ভাবে কাজ করছি আদারওয়াইজ কিন্তু আমি জানতে পারছি না। তাহলে এই ক্ষেত্রে দ্য পারফরমেন্স অফ এন ইন্ডিভিজুয়াল জেনারেলি ইজ নট নোন এট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট অফার। এটা কিন্তু এই যে আমার স্টেটমেন্টটা গিভেন এর থেকে কিন্তু ট্রু হতে পারে। কেন হতে পারে না যে you are hereby appointed as a programmer with a probation period of 1 year and your performance will be reviewed at the end of the period for confirmation। তার মানে একটা বছর ধরে আমার রাখা হবে এবং সেই পারফরম্যান্সটা যদি আমার সুইটেবল হয় তবেই আমাকে অফার করা হবে যে ইউ আর বিং কনফার্ম, আদারওয়াইজ নয়। কিন্তু ওই একটা বছরের আগে কিন্তু আমি জানি না যে whether I am eligible or not। কাজ দিয়ে আমি জানতে পারবো যে আমি আমার মধ্যে এলিজিবিলিটি কতটা আছে বা আমি কতটা কাজ করতে পারি। তাহলে এই স্টেটমেন্ট 1 টা আমার এক্ষেত্রে হচ্ছে কারেক্ট। স্টেটমেন্ট 2 সরি assumption 2 আমার বলছে যে জেনারেলি an individual tries to prove his worth in the probation period। এটা তো খুব কমন জিনিস। কারণ যেখানে কোম্পানি ক্লজে লিখে দেওয়া আছে যে একটা বছর করব করে তারপরে কনফার্মেশন দেব তখন সেক্ষেত্রে একজন নতুন চাকরি কিন্তু কি করবে না নিজের এলিজিবিলিটিটাকে যার উপরে বেস করে কিন্তু সে কনফার্ম করতে পারে। এটা যে কোনো নতুন চাকরিতে ঢোকা বা যারা অফিসে চাকরি করেন তারা সবাই করে থাকেন যেখানে এইসব মানে কি বলবো কনফার্মেশন প্রভিশন ইত্যাদি প্রভৃতি রয়েছে সেগুলোতে করে। তাহলে একজন যে নতুন জয়েন করবে সে প্রবেশন পিরিয়ডে অবশ্যই পারফর্ম করার চেষ্টা করবে। এটা খুব একদম ইনএভিটেবল। তাহলে এই স্টেটমেন্টটাও এখানে আমার ট্রু হচ্ছে। তাহলে এখানে বলছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে লিখে দেওয়া যে ক্লজটা সেই ক্লজটিতে প্রথম না আমাদের জয়েনিং এর আগে আমরা কোনো একটা জয়েনিং আমরা তার সম্পর্কে এই স্টেট মানে অ্যাজাম্পশন 1। আবার দ্বিতীয়টায় বলছে জেনারেলি অ্যান ইন্ডিভিজুয়াল ট্রাইস টু প্রুভ হিজ ওয়ার্থ ইন দ্য প্রবেশন পিরিয়ড। পিরিয়ডে আমরা সবাই নতুন কর্মচারী কমন সেকেন্ড অপশনটাও ট্রু। তাহলে এক্ষেত্রে এই যে দিলাম তাহলে এক্ষেত্রে এই যে 5টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? অপশন ই ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? না দেখো এখানে বলা রয়েছে ইফ বোথ 1 and 2 আর ইমপ্লিসিট। তাহলে এখানে অপশন 1 এবং অ্যাসাম্পশন 2 এই দুটোই কিন্তু কারেক্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমার এখানে ইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এইভাবে বুঝে আনসার করতে হয়। যদিও আমি এখানে এক্সপ্লেইন করতে গিয়ে একটু টাইম আমরা এখানে খেলাম কিন্তু এগুলো অ্যাকচুয়ালি চোখে দেখে আনসার হয়ে যায়। একটু ঠান্ডা মাথায় গিভেন প্রতিটা লাইন মধ্যে কিন্তু লুকিয়ে লুকিয়ে রাখা আছে। মানে তোমাকে বেসিক্যালি রিয়েল লাইফ এক্সাম্পল দেবে। রিয়েল নিজেকে সেই তুমি কি সলিউশন তুমি কি অ্যাসাম্পশন বার জানতে এবং এটা কিন্তু না বলে তোমাকে চুজ মনে করতে পারো যে এই জাতীয় সিচুয়েশন গুলো কিন্তু ভবিষ্যতে তো তোমাকে ফেস করতে হবে। হাউ উইল ইউ রিঅ্যাক্ট এইভাবে কিন্তু আমাদের এখানে কাজ মানে কোশ্চেন গুলোকে সলভ করা হয়। ঠিক আছে? আশা করি বোঝা গিয়েছে। তাহলে এবারে আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই যে আমাদের কি রকম প্রবলেম রয়েছে সেখানে। ওকে। তাহলে এবার সেকেন্ড স্টেটমেন্টটা রয়েছে সেখানে বলছে দেখো যে ইট ইজ ডিজায়ারেবল
to put the child in school at the age of 5 or so. তার মানে 5 বছর বয়স হয়ে গেলে একটা ছেলে বা মেয়েকে বা একটা শিশুকে স্কুলে ভর্তি করা উচিত। তাহলে স্কুলে ভর্তি হওয়ার মানে ইনিশিয়াল বয়স ইন্ডিয়াতে হচ্ছে 4 বছর বা যখন মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ি তখন এলিমেন্টারি এডুকেশন দেওয়াটা প্রয়োজন। তারপর 6 থেকে 14 পর্যন্ত স্কুল এডুকেশন ইজ নেসেসারি। বেসড অন কনস্টিটিউশন আমরা এখানে এটা বলতে পারি যে 5 বছরের বেশি বয়স হয়ে গেলে একটা বাচ্চা অবশ্যই স্কুলে যাওয়ার যোগ্য হচ্ছে এবং তাকে স্কুলে পাঠানোটা বাবা-মায়ের দায়িত্বের মধ্যে পড়ে। তাই দেখে নিই যে বেসড অন দিস স্টেটমেন্ট এখানে কি বলা আছে। এখানে বলছে at that age the child reaches appropriate level of development and is ready to learn. তাহলে মানে একটা বাচ্চাকে যদি জন্মেই আমরা স্কুলে পাঠিয়ে দিই তাহলে থাকবে বোঝার ক্ষমতা না থাকবে পাঠানোর তাই সেই প্রপার এজটায় না পৌঁছলে তার বুদ্ধির বিকাশটা প্রপারলি না হলে আমরা কিন্তু তেমন কিছু করতে পারছি না। ফাইন। তো এবারে কি হচ্ছে তাহলে কি হচ্ছে 5 বছর বয়সের পর একটা বাচ্চাকে স্কুলে পাঠাও, এটা আমার স্টেটমেন্ট গিভেন আছে। এবারে আমাকে অ্যাসাম্পশন কি বলছে যে 5 বছর বয়স হলে তবে একটা বাচ্চার প্রপার, তো সেইটা জানতে পারলে তবেই কিন্তু আমরা এটাকে সলভ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তার মানে বাচ্চার বুদ্ধির বিকাশটা হবে তবে তো আমি তাকে স্কুলে পাঠাবো, আদারওয়াইজ তো পারছি। তাহলে এবার এখানে তাহলে স্টেটমেন্ট 1 মানে স্টেটমেন্টের বেসিসে আমরা অ্যাসাম্পশন 1 কি কারেক্ট বলতে পারি। এবারে আমরা দেখি অ্যাসাম্পশন বলছে বলছে the schools do not admit children after 6 years of age. এটা কোনোদিন মিনিমাম এজ শুড বি 5 more than 5 years, ম্যাক্সিমাম ক্যান বি এনিথিং। এটা ভারতবর্ষের সংবিধানেই বলা আছে যে তোমাকে 6 বছর বয়স হয়ে গেলে বাচ্চাকে স্কুলে হবে এবং সমস্ত স্কুল সেই বাচ্চাকে স্কুলে গ্রহণ করতে, সেটা প্রাইভেট হতে পারে এনি স্কুল হতে পারে, স্কুলে গ্রহণ করতে স্কুলে নিতে বাধ্য। তাহলে আমরা কি করছি, এই যে ক্লজটা এখানে দেওয়া রয়েছে দ্য স্কুল ডু নট অ্যাডমিট চিলড্রেন আফটার 6 ইয়ার্স অফ এজ, এটা কিন্তু সঠিক নয়, কিন্তু ভুল। তার মানে আমাকে 5 বছর বয়সের পর বা 5 বছর বয়স বা তারপরে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো দরকার। তার বেসিসে আমরা এখানে অ্যাসাম্পশন কি করছি যে সেই মানে ওই 5 বছর বয়সটা হলে তবে একটা বাচ্চার বুদ্ধির বিকাশ হয়, তবে তখন সে স্কুলে যাওয়ার উপযুক্ত হয়ে ওঠে। তো আমাকে এখানে স্টেটমেন্ট বেসিসে এই অ্যাসাম্পশনটা ট্রু হচ্ছে। আবার দ্বিতীয়টা বলছে যে the schools do not admit children after 6 years of age. তো 6 ইয়ার্স এর আগে অ্যাডমিট করতে পারবে না, কথা বলা আছে। 6 ইয়ার্স এর পরে অ্যাডমিট করতে পারবে না, কথা তো কোথাও বলা নেই। তুমি কনস্টিটিউশন ভুলে যাও, স্টেটমেন্টে কি গিভেন আছে at the age of 5 or so, 5 এর আগে অ্যাডমিট করতে পারবে না, 5 এর পরে যে কোনো বয়সে স্কুলে অ্যাডমিট করা যায়, এটাই এখানে স্টেটমেন্টে গিভেন আছে। কিন্তু অ্যাসাম্পশন একদম ডাইরেক্ট নো করে দিচ্ছে যে 6 বছর হয়ে গেলে স্কুল নেয় না। এটা একদম মিথ্যে কথা, মানে রিয়েল লাইফেও মিথ্যে কথা এবং অ্যাজ পার দি স্টেটমেন্টে মিথ্যে কথা। তাই এক্ষেত্রে আমরা এখানে সেটাকে অ্যাসাম্পশন এখানে ভুল ঘোষণা করব। তাহলে অপশন 1 টা এখানে আমার কারেক্ট হচ্ছে, অপশন 2 টা কিন্তু আমার এখানে কারেক্ট হচ্ছে না। চেক, এই যে অপশন এ রয়েছে যে অনলি অ্যাসাম্পশন 1 ইজ ইমপ্লিসিট, সেটা হচ্ছে কি আমার কারেক্ট আনসার। তাহলে আগেরটাই আমরা দেখলাম যে একটা বোথ আনসার পেলাম, এবারে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে ওয়ান ইজ কারেক্ট, এই অ্যান্সারটা পাচ্ছি। তাহলে প্রবলেম যেমন করে এগোবে তোমাকে প্রবলেমটাকে অ্যানালাইজ করে দেখতে হবে যে সবসময়তেই যে বোথ কারেক্ট হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। মানে একটাও কারেক্ট নাও হতে পারে, দুটো কারেক্ট হতে পারে, অপশন 2 হতে পারে, অপশন 1 হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। তোমাকে যেমন প্রশ্ন দেবে তেমন ভাবে কিন্তু প্রশ্নটাকে সলভ করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে এবারে পরের সমস্যা দেখা যাক। পরের বলছে যে in order to bring punctuality in our office we must provide conveyance allowance for employees. তার মানে সময় আসার জন্য অফিসার এমপ্লয়ীদেরকে গাড়ি ভাড়া দেওয়া উচিত। সেই টেলস পার্সোনাল ম্যানেজার, মানে কোনো একটা কোম্পানির যে যিনি মানে দায়িত্বে আছেন সেই তিনি ম্যানেজারকে বলছেন যে আমাদের কোম্পানিতে যদি পাংচুয়ালিটি আনতে হয়, এমপ্লয়ীদেরকে টাইমে অফিসে আনতে হয়, তাহলে এমপ্লয়ীদের কিভাবে গাড়ি ভাড়া বা ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া উচিত, এটা ইনি প্রপোজ করছেন। তাহলে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এবার এর বেসিসে আমরা এখানে কি অ্যাসাম্পশন পাচ্ছি, যে অ্যাসাম্পশন 1 বলছে conveyance allowance will not help in bringing punctuality. আচ্ছা, আবার এখানে discipline and reward should always go hand in hand. আচ্ছা, তাহলে আমরা এবার শুধু আগে স্টেটমেন্টের বেসিসে চেক করি। দেখো,
যে কনভেয়েন্স অ্যালাওয়েন্স উইল নট হেল্প ইন ব্রিঙ্গিং পাংচুয়ালিটি। এবার দেখো এখানে বলছে যে মানে যিনি চার্জে আছেন তিনি বলছেন যে পাংচুয়ালিটি আনতে গেলে কনভেয়েন্স অ্যালাওয়েন্স দিতে হবে, কিন্তু যদি কনভেয়েন্স অ্যালাওয়েন্স নিয়েও কোনো একজন এমপ্লয়ি টাইমে না আসেন তখন তখন তাকে টাকাটা দেওয়ার কি মানে হবে? এটা হচ্ছে আমাদের রিয়েল লাইফ চিন্তা ভাবনা। তাই রিয়েল লাইফে তাকিয়ে দেখতে পারি যে কনভেয়েন্স অ্যালাওয়েন্সের পাংচুয়ালিটি আনবেই তার কিন্তু কোনো বেসিক গ্যারান্টি নেই। তাহলে যেহেতু আমাদের রিয়েল লাইফে এখানে এরকম কোনো বেসিক গ্যারান্টি পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাজাম্পশন 1 টাকে ভুল বলবো। এবার 2 নম্বরটা চেক করি। ডিসিপ্লিন এন্ড রিওয়ার্ড শুড অলওয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড। মানে যিনি পাংচুয়াল হবেন, মানে কনভেয়েন্স অ্যালাউন্স ছাড়াও যিনি পাংচুয়াল হবেন বা টাইমলি অফিসে এসে জয়েন করবেন বা টাইমলি কাজ করবেন, রিওয়ার্ডটা তাকেই দেওয়া উচিত। কারণ প্রত্যেকটা এমপ্লয়িকে পাংচুয়াল মানে কনভেয়েন্স অ্যালাউন্স দেওয়ার কোনো মানেই হয় না, যিনি যোগ্য তিনিই পাওয়ার কথা। তাহলে এক্ষেত্রে কি হয়, নরমালি অফিসে তাই হয় যে দেখবে 4টে এমপ্লয়ি থাকলে একটা এমপ্লয়ি কাজ করেন, বাকি 3জন এমপ্লয়ি মোটামুটি বসে থাকেন বা তার ঘাড় দিয়ে দায়িত্বটা চালিয়ে নেন। তো তাহলে বাকি 3জন এমপ্লয়িকে হেল্প করবার বা তাদেরকে কনভেয়েন্স অ্যালাউন্স দেওয়ার কোনো মানেই হয় না। তাই যিনি কাজ করছেন তাকে কনভেয়েন্স অ্যালাউন্স দেওয়া উচিত। দিস ইজ দ্য রিয়েল লাইফ সলিউশন অফ এনি প্রবলেম লাইক দিস। এক্ষেত্রে আমরা কি করব, স্টেটমেন্টটা পড়বো, পরে নিজেকে প্রবলেমের মধ্যে পুট করবো যে আমি যদি কোম্পানি ম্যানেজার হতাম তাহলে আমি কি করতাম। তাহলে এই কথাটাই এখানে আমি ভাববো এবং যে রিয়েল লাইফ সলিউশন আমার চোখের সামনে আসবে দ্যাট উইল বি দ্য আনসার। ঠিক আছে? তাহলে এখানে এই যে ডিসিপ্লিন এন্ড রিওয়ার্ড শুড অলওয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড, এটা কিন্তু আমার এখানে ট্রু হবে। তাহলে দেখো এখানে আমরা অপশন 1 বা অ্যাজাম্পশন 1 টাকে ভুল বলছি, অ্যাসাম্পশন 2 কে আমরা ঠিক বলছি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, অপশন বি দেখো রয়েছে ইফ অনলি অ্যাসাম্পশন 2 ইজ ইমপ্লিসিট, তার মানে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা এটা আরেকবার বুঝে নিই। বলছে যে ইন অর্ডার টু ব্রিং পাংচুয়ালিটি, মানে চার্জে থাকা এক ভদ্রলোক ম্যানেজারকে বলছেন, যদি দেখুন স্যার যদি আমার টাইমলি লোক, এবার আমি নিজে যদি কোম্পানির ম্যানেজার হই তখন আমি কি ভাববো যে গাড়ি ভাড়া দিয়েও কি কোম্পানির লোকে তাড়াতাড়ি আসবে? যদি ধরুন গাড়ি ভাড়াটা নিন, যেমন ধরুন সরকারে অনেক সময় ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হয়, কিন্তু প্রত্যেকটা এমপ্লয়ি কি প্রপার 10টা 15 অফিসে ঢোকেন না কিন্তু। তো যেহেতু ঢোকেন না সেক্ষেত্রে তাই এই মানে সেই রেসপেক্টে একটা নিয়ম কি করা উচিত যে যারা টাইমলি আসবেন গাড়ি ভাড়া তাদেরকে দেওয়া উচিত, যারা আসবেন না তাদেরকে দেওয়া উচিত না। কারণ গাড়ি ভাড়াটা দেওয়া হয় টাইমলি আসার জন্য, লেট করে আসবার জন্য নয়। তো এবারে এখানে তাহলে সেইভাবে যদি তুমি করো, will not help in bringing punctuality, এটা কিন্তু সেক্ষেত্রে রং হচ্ছে। কারণ গাড়ি ভাড়া নিয়েও যে লোকে তাড়াতাড়ি ঢুকবে অফিস তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। আচ্ছা, আর দ্বিতীয়টা কি হচ্ছে, ডিসিপ্লিন এন্ড রিওয়ার্ড শুড অলওয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড। মানে যিনি ডিসিপ্লিন মানবেন, যিনি টাইমলি আসবেন, যিনি নর্মাল রুলটাকে ফলো করবেন উইথ অর উইদাউট কনভেয়েন্স অ্যালাউন্স, তাকে তখন রিওয়ার্ড দিতে হবে। মানে মানে তার পাংচুয়ালিটির উপহার স্বরূপ তাকে রিওয়ার্ডটা দেওয়া উচিত। যে ভাই তোমার গাড়ি ভাড়া দেওয়ার বিকজ ইউ আর ওয়ার্কিং ওয়েল, ইউ আর আ ভ্যালুয়েবল এমপ্লয়ার টু দ্য কোম্পানি। তাহলে এক্ষেত্রে এই গ্রাউন্ডে অপশন 2 টা বা অ্যাসাম্পশন 2 টা হচ্ছে আমার কারেক্ট। তাহলে এখানে আমরা অপশন বি টাকে চুজ করছি যে ইফ অনলি অ্যাসাম্পশন 2 ইজ ইমপ্লিসিট। এইভাবে কিন্তু আমরা এখানে সলভ করলাম। তাহলে একটা প্রবলেমে আমরা পেলাম বোথ আর ইমপ্লিসিট, একটা প্রবলেমে আমরা পাচ্ছি অপশন 1 ইজ ইমপ্লিসিট, আর একটা প্রবলেমে আমরা পাচ্ছি মানে অ্যাসাম্পশন 2 ইজ ইমপ্লিসিট। মানে বিভিন্ন প্রবলেম বিভিন্ন ভাবে ভাবছি, বিভিন্ন রকম সলিউশন বেরোচ্ছে। এভাবেই কিন্তু মাল্টিপল মানে বিভিন্ন যত প্রবলেম আরো ডিপে যাবে, মানে আমাদের সলিউশনের ভ্যারাইটি কিন্তু তত সেইভাবে বাড়তে থাকবে। ঠিক আছে? তাহলে এবার নেক্সট প্রবলেমের দিকে দেখা যাক। নেক্সট প্রবলেম বলছে যে আনএমপ্লয়েড অ্যালাউয়েন্স শুড বি গিভেন টু অল আনএমপ্লয়েড ইন্ডিয়ান ইউথ অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ। দেখো আনএমপ্লয়মেন্ট ইন্ডিয়াতে একটা বড় সমস্যা। এবার সেই আনএমপ্লয়মেন্টের সমস্যা, একজন 18 বছর বয়স্ক ছেলেও আনএমপ্লয়েড, আবার একজন 45 বছর বয়স্ক মানুষ যিনি কিছু করেন না তিনিও কিন্তু আনএমপ্লয়েড। তাহলে কি যিনি 45 ইয়ার্স অফ এজ তারও এমপ্লয়মেন্ট মানে কি বলবো আনএমপ্লয়মেন্ট ভাতা পাওয়া, বেকার ভাতা পাওয়া যোগ্যতা আছে? না, যে ছেলেটি সবে জীবন শুরু করছে 18 বছর বয়স তার বেকার ভাতা পাওয়ার যোগ্যতা আছে? এটা সরকারের বিষয়। কিন্তু এখানে আমরা যদি নিজেকে একটা সেটআপে পুট করি, না আমি একটা কোম্পানির মালিক, আমার বা আমার পাড়ার ছেলে মেয়েদেরকে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স দেবো, তখন আমি কি? তাহলে ফার্স্ট আমাকে বলছে যে দেয়ার আর আনএমপ্লয়েড ইউথ ইন ইন্ডিয়া হু নিডস মনিটারি সাপোর্ট। অবশ্যই, কারণ ইন্ডিয়াতে প্রচুর প্রত্যেকটি আনএমপ্লয়েড ছেলে মেয়ের পারিবারিক অবস্থা কিন্তু ভালো নয়। যাদের ভালো নয় দে শুড নিড দা মানে কি বলবো মানে দিস আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স। মানে যাদের টাকার প্রয়োজন, যারা সত্যি নিডি এই
টাকে তাদেরকেই দেওয়া উচিত। তাহলে এখানে আমরা অ্যাসাম্পশন 1 টাকে কারেক্ট বলতেই পারি। আচ্ছা, তারপরে বলছে দেখো যে দ্য গভর্নমেন্ট হ্যাজ সাফিসিয়েন্ট ফান্ডস টু প্রোভাইড অ্যালাউন্স টু অল আনএমপ্লয়েড ইউথ। এবার এটা হচ্ছে একটা, আমি যদি বিচার করি, দিস ইজ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। সেটা তার মানে কি, যদি সরকারের কাছে ফান্ড থাকে সরকার তবেই সেখানে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স বা অন্যান্য অ্যালাউন্স দিতে পারে। ফান্ড না থাকলে কিন্তু জোর করে অ্যালাউন্স দেওয়া যায় না। এটা কিন্তু একদম সর্বৈব সত্য। যে সরকারের টাকা নেই সেই গ্রাউন্ডে কিন্তু তবুও অ্যালাউন্স দিয়ে যাচ্ছে, তা কিন্তু সম্ভব নয়। ইভেন কোনো কারোর কাছেই সম্ভব নয়। তাহলে মানে একটি বাবা যদি তার ভালো রোজগার না থাকে, তিনি তার ছেলে বা মেয়েকে হাত খরচ দিতে পারবেন না। সেই ছেলে বা মেয়ে আনএমপ্লয়েড হলো। এখানে ঠিক সেইভাবেই আমাকে বিচার করতে হবে, যে একটা পরিবারকে দেখে আমি বিচার করব। তাহলে এখানে অপশন 2 টা কিন্তু হচ্ছে ইনকারেক্ট, কারণ গভর্নমেন্টের কাছে সাফিসিয়েন্ট ফান্ড থাকবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই এক্ষেত্রে আমার যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে তার বেসিসে অপশন 2 কিন্তু কারেক্ট হচ্ছে না। এটাই কিন্তু আমার কাছে এখানে জানতে চাওয়া হচ্ছে যে কোনটা কারেক্ট হবে, কোনটা ইনকারেক্ট হবে। তো এটা আমরা আরেকবার রান করি। বলছে যে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স শুড বি গিভেন টু অল আনএমপ্লয়েড ইন্ডিয়ান ইউথ অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ। সরকারের বেকার ভাতা প্রোগ্রাম রয়েছে, কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক, কারো না কারো রয়েছে, এবং সেখান থেকে 18 বছরের পরে ভাতা দেওয়া হয়। এটা একটা নর্মাল রুল, আমার সরকারের বিভিন্ন প্রজেক্ট রয়েছে। এবার তার বেসিসে আমার কোশ্চেন করছে, মানে অ্যাজাম্পশন কি দিয়েছে, যে দেয়ার আর আনএমপ্লয়েড ইউথ ইন ইন্ডিয়া হু নিডস মনিটারি সাপোর্ট। অবশ্যই, কারণ প্রত্যেকটি বেকার ছেলের মানে অবস্থাপন্ন ঘর থেকে আসবে তা কিন্তু নয়। তাই যাদের সঠিক দরকার তারাই এই টাকাটা পাওয়ার যোগ্য। তাহলে এখানে অ্যাজাম্পশন 1 ইজ কারেক্ট। আবার দ্বিতীয়টা বলছে গভর্নমেন্ট হ্যাজ সাফিসিয়েন্ট ফান্ডস টু প্রোভাইড অ্যালাউন্স টু অল আনএমপ্লয়মেন্ট ইউথ। তাহলে ইন্ডিয়াতে যদি আনএমপ্লয়েড ইউথের সংখ্যা প্রায় 20 কোটি হয়, তাহলে 20 কোটি আনএমপ্লয়েড ইউথকে কন্টিনিউয়াস টাকা দিয়ে যাওয়ার মতো ফান্ড গভর্নমেন্টের নাও থাকতে পারে। এক্স ইয়ার হবে না, হতে পারে। গভর্নমেন্ট মাস্ট, মানে সাফিসিয়েন্ট ফান্ড থাকবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো এক্ষেত্রে এই অ্যাসাম্পশন 2 টা কিন্তু আমাদের এখানে রং হবে। তাহলে একটা অপশন 1 টা আমার কারেক্ট হচ্ছে, অপশন 2 টা আমার রং হচ্ছে। সেক্ষেত্রে কি আনসার হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, যে অনলি অ্যাসাম্পশন 1 ইজ ইমপ্লিসিট। এটাই কিন্তু আমাকে এখানে জানতে চাওয়া হয়েছে, যে আমি একটা রিয়েল লাইফ প্রবলেম দিলাম, বেকার ভাতা, সেটা কিভাবে দেওয়া উচিত, কাদের কাদের পাওয়া উচিত, কতদিন পর্যন্ত পাওয়া উচিত, এবং এবং সরকার কিভাবে দেয়। এই কটা কথা আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। সেগুলোকে নিজেকে সরকারের জায়গায় বসাও, নিজেকে একটা কোম্পানির হেডের জায়গায় বসাও, বসে বিচার করো হোয়াট শুড ইউ ডু। তাহলে রিয়েল লাইফ এক্সাম্পলের প্রবলেম গুলো এইভাবেই বেরোয়। ঠিক, জাস্ট একটু ঠান্ডা মাথায় স্ট্রেট ওয়েতে ভাবতে হবে, লজিক্যাল ওয়েতে ভাবতে হবে যে কোনটা মোস্ট সুইটেবল আনসার হতে পারে। ওকে, তাহলে মুভিং টুয়ার্ডস নেক্সট প্রবলেম। এবারে একটা কথা এখানে কথা হচ্ছে, বলছে শিশুকে তার মা বলছে যদি তুমি আমাকে বিরক্ত করো তাহলে আমি তোমাকে মারবো। এটা প্রত্যেকটা বাড়ির কমন কথা। এবার তার বেসিসে আমাকে দুখানা অ্যাসাম্পশন এখানে বের করতে দিয়েছে। যে উইথ দ্য ওয়ার্নিং দ্য চাইল্ড মে স্টপ ট্রাভেলিং হার। মানে যদি ভদ্র বাচ্চা হয় তাহলে এই ওয়ার্নিংটাই যথেষ্ট, মানে মাত্র প্র্যাকটিক্যালি খাওয়ার আগে। তাহলে এই যে আমাকে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, বা রিয়েল লাইফ এই এক্সাম্পলে কি হয়, যে মোটামুটি হুমকি দিলে বাচ্চারা চুপ করে যায়, আমরা কম বেশি বাড়ির চারপাশে দেখে থাকি। তাহলে এখানে অ্যাসাম্পশন কারেক্ট বলতেই পারি। আচ্ছা, এবার তারপর হচ্ছে যে অ্যাজাম্পশন 2 কি বলছে, অল চিলড্রেন আর বেসিক্যালি নটি। এটা একদম মিথ্যে কথা, কারণ এমন প্রচুর বাচ্চা ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু খুবই শান্ত, খুবই ভদ্র হয়, সবাই কিন্তু দুষ্টু হয় না। তাই এক্ষেত্রে অল চিলড্রেন আর বেসিক্যালি নট স্পেসিফাই করে দেওয়ার কিন্তু কোনো রিজন হয় না। তাই আমাকে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, তার বেসিসে কিন্তু আমরা অ্যাজাম্পশন 1 টাকে ট্রু বলতে পারি। কারণ কি, বাচ্চাটির মা বাচ্চাকে বলছে তুমি যদি আমাকে বিরক্ত করো আমি তোমাকে মারবো। তাহলে এই ভয়টা দেখানোর পরে অন্তত শতকরা 90% বাচ্চা চুপ করে যায়। আবার কিছু বাচ্চা একটু দুরন্ত হয়, তারা ঝামেলা করে। তা আমরা 90% দিকেই ভোটটা দেবো। তো এই ক্ষেত্রে বলবে যে উইথ দ্য ওয়ার্নিং দ্য চাইল্ড মে স্টপ ট্রাভেলিং হার, এটা এখানে ট্রু হচ্ছে। অল চিলড্রেন আর, এই যে অল শব্দটা একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যে পৃথিবীতে যত বাচ্চা সবাই দুষ্টু, তা কিন্তু নয়। কারণ এখানে অনেক বাচ্চা রয়েছে যারা কিন্তু খুব ভালো হয়, খুব শান্ত, বাধ্য হয়। তো সেখানে এই অল শব্দটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এটাকে অন্য কিছু ভাবতে পারতাম, কিন্তু এখানে অলটা দিয়ে এটা গন্ডগোল দিয়েছে। তো এই যে অপশন 1 টা এখানে এখানে হচ্ছে কি, এই যে আমাকে এখানে স্টেটমেন্ট 1 দিয়েছে অ্যাজাম্পশন, এটা আমার ট্রু হচ্ছে।
কিন্তু অ্যাজাম্পশন 2 টা আমার রং হচ্ছে। তাই এক্ষেত্রে আবার আমরা এখানে অপশন এটা কি পাবো, যে ইফ অনলি অ্যাজাম্পশন 1 ইজ ইমপ্লিসিট, এটাই কিন্তু আমাকে জানতে চেয়েছে। স্টেটমেন্ট গিভেন আছে, সেই স্টেটমেন্টটাকে তোমাকে নিজেকে পুট করো স্টেটমেন্টের মধ্যে, করার পরে এই জায়গায় দেখো যে তুমি যদি নিজে সেই জায়গায় দাঁড়াও, তোমার আউটকাম কি হবে, তোমার অ্যাজাম্পশন কি হবে, তুমি কি ভাবছো সেটাই কিন্তু জানতে চাইছে। কোশ্চেন কি ভাবছে নয়, তুমি কি ভাবছো ফ্রম দ্য কোশ্চেন সেটাই কিন্তু উত্তর, এবং দ্য মোস্ট লজিক্যাল আনসার শুড বি দ্য। ঠিক আছে, আচ্ছা এবার পরবর্তী প্রবলেমে যাওয়া যাক। পরবর্তী প্রবলেমে বলছে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড to appoint 4,000 primary school teachers during the next financial year। মানে এখানে একটা এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বলা হচ্ছে, যে একটা প্রাইমারি স্কুল টিচারের পোস্টে ভ্যাকেন্সি এসছে, সরকার ভেবে নিচ্ছে যে 4,000 লোককে আমরা চাকরি দেবো। খুব ভালো কথা। তাহলে এরপরে আমরা অ্যাজাম্পশন গুলো একবার দেখে নিই। তাহলে অ্যাজাম্পশন 1 আমাকে এখানে বলছে যে দেয়ার আর এনাফ স্কুলস ইন দ্য স্টেট টু অ্যাকোমোডেট 4,000 অ্যাডিশনাল প্রাইমারি স্কুল টিচার্স। এটা কিন্তু খুব রিয়েল লাইফ এক্সাম্পল একটা, যে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে প্রচুর স্কুল রয়েছে যেখানে হয়তো শয়ে শয়ে বাচ্চা পড়ে, টিচার কিন্তু এক কিংবা দুজন। তাহলে টিচারের সংকুলান মানে প্রতিটা শিশুর প্রতি টিচারের যে বাচ্চাদের সংকুলান কিন্তু একদম প্রয়োজনের তুলনায় ভীষণ কম। সেক্ষেত্রে সরকারের হাতে বা দেশের হাতে বা রাজ্যের হাতে প্রচুর স্কুল রয়েছে যেখানে টিচার গুলোকে কিন্তু জয়েন করিয়ে দেওয়া যাবে। আদারওয়াইজ সরকার 4,000 ডিসাইড, কারণ সরকার কি করে আগে গ্রাউন্ড রিয়েলিটি চেক করে যে ভাই আমার কাছে আদৌ ভ্যাকেন্সি আছে কিনা। মানে একটা কি চেয়ারে দুজন টিচার বসে পড়বে এমন অবস্থা নেই যেখানে সেখানে করাবেন না, মানে এমন জায়গাতেই জয়েন করাবেন যেখানে টিচারের ভ্যাকেন্সি আছে। তাই সেই ভ্যাকেন্সি চেক করেই তবেই কিন্তু একটা সরকার যে কোনো পরীক্ষা নোটিফিকেশনটাকে বের করে। তো সেক্ষেত্রে তাহলে এখানে ভ্যাকেন্সি অবশ্যই রয়েছে, যে কারণে কি হচ্ছে এই 4,000 প্রাইমারি টিচারকে জয়েন করানোর কথা সরকার ভাবছে বলে জানানো গেছে। তাহলে দেয়ার আর এনাফ স্কুলস ইন দ্য স্টেট টু অ্যাকোমোডেট 4,000 অ্যাডিশনাল প্রাইমারি স্কুল টিচার্স। এটা কিন্তু ট্রু হবে, কারণ কি ভ্যাকেন্সি থাকলে তবেই 4,000-এর মতো একটা বড় সংখ্যাকে, ইভেন 4 কেন, একটা হলেও ভ্যাকেন্সি থাকলেই তবেই কিন্তু মানে সেই নোটিফিকেশন বেরোয়। এটা তোমরা আশা করি সবাই জানো। তাহলে এখানে এই ট্রু। এবারে বলছে 2 নম্বরটা কি বলছে, যে the eligible candidates may not be interested to apply as the government may not finally appoint such a large number of primary school teachers। এটা কিন্তু কোনোদিনও হয় না যে নোটিফিকেশনে 4,000 লোক বলে তারপরে গিয়ে বা গভর্নমেন্ট 4টে লোক নিল, তা কিন্তু নয়। তাই এখানে 4টে ফর্ম ফিল আপ করবে, এবার সেটা গভর্নমেন্ট কি করবে গভর্নমেন্টের ব্যাপার, তার বেসিসে কিন্তু কোনো ক্যান্ডিডেটরা ইন্টারেস্ট হারিয়ে ফেলে না, এটা কিন্তু একদমই মিথ্যে কথা। কারণ গভর্নমেন্ট যখন নোটিফিকেশন বের করছে, গভর্নমেন্ট অবশ্যই লোক নেওয়ার জন্য নোটিফিকেশন বের করছে, এবং চাকরি প্রার্থীর সংখ্যা দেশে কিংবা রাজ্যে কম নয়, এবং একটা ভ্যাকেন্সির জন্য প্রায় 1 লক্ষ লোক আজকাল ফর্ম ফিল আপ করে। সেই বেসিসে তোমাকে নিজেকে পুট করতে হবে, বিকজ আমরা প্রত্যেকে সরকারি চাকরি চাইছি। তাহলে আমাদের কি করণীয় উচিত, আমাদের একটা ভ্যাকেন্সি হলো ফর্ম ফিল আপ করা উচিত, আবার 100 ভ্যাকেন্সি হলো ফর্ম ফিল আপ করি আমরা সেই রাউন্ডে। তাহলে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস মে নট বি ইন্টারেস্টেড কথাটা একদম মিথ্যে, কারণ কি একটা ভ্যাকেন্সি হলেও ক্যান্ডিডেট ইন্টারেস্ট দেখায়, 100 ভ্যাকেন্সি হলেও ক্যান্ডিডেট ইন্টারেস্ট দেখায়। তাই সেক্ষেত্রে এই যে অ্যাজাম্পশন 2 দিস ইজ কিন্তু রং। তাহলে এখানে কি বলছে, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু অ্যাপয়েন্ট 4,000 প্রাইমারি স্কুল টিচার্স। সেটা কেন, গভর্নমেন্টের কাছে সাফিসিয়েন্ট ভ্যাকেন্সি আছে, দ্যাট ইজ ওয়াই গভর্নমেন্ট ইজ ডিসাইডিং টু অ্যাপয়েন্ট সো। তাহলে এখানে অ্যাজাম্পশন 1 ইজ কারেক্ট। কিন্তু অ্যাজাম্পশন 2 বলছে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস মে নট বি ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই। কেন না গভর্নমেন্ট নোটিফিকেশনে 4,000 বলে নাকি 400 লোক নেয়, সেটা কোনোদিন হয় না। তাই বরং ভ্যাকেন্সি বেড়ে যায়, রিয়েল লাইফ আমি এখানে কথা বলছি। তাহলে এখানে কি হবে, একটা ভ্যাকেন্সি হলেও একজন অ্যাপ্লাই করবেন, 100 ভ্যাকেন্সি হলেও 1 লক্ষ লোক অ্যাপ্লাই করবেন। তাই মে নট বি ইন্টারেস্টেড কথাটা কিন্তু এই অ্যাজাম্পশন হোক বা রিয়েল লাইফ হোক কোনোদিন সত্যি হয় না, সেটা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি। তাই এক্ষেত্রে অনলি অপশন 1 ইজ কারেক্ট, কিন্তু অ্যাজাম্পশন 2 ইজ রং। তার মানে আমরা কোন অপশনটা পাচ্ছি, এই যে অপশন এটা হচ্ছে আমাদের কাছে ট্রু হচ্ছে। তার মানে অ্যাজাম্পশন অনলি অ্যাজাম্পশন 1 ইজ ইমপ্লিসিট, এটা থেকে বুঝতে পারছি। তাহলে আশা করি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে স্টেটমেন্ট এবং অ্যাজাম্পশনে তোমাকে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, নিজেকে স্টেটমেন্টের মধ্যে ফেলে দাও, তুমি স্টেটমেন্টের মধ্যে দাঁড়িয়ে অ্যাজ আ সরকার, অ্যাজ আ কোম্পানি মালিক, অ্যাজ আ বাড়ির হেড, অ্যাজ আ বন্ধু, অ্যাজ আ মানুষ, তুমি কি ভাবছো, দ্যাট ইজ দ্য আউটকাম অফ ইউর আনসার। এবং তার মধ্যে তোমার আউটকাম অনুযায়ী দুটো কারেক্ট হতে পারে, তোমার আউটকাম অনুযায়ী একটা ঠিক একটা ভুল হতে পারে, তোমার আউটকাম অনুযায়ী কোনোটাই ভুল
মানে সবকটাই ভুল হতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। বাট নিজেকে পুট করো, সেটাকে রিয়েল লাইফ এক্সাম্পল বানাও এবং তারপর তার আনসারটাকে বের করো। এটাই হচ্ছে এই অঙ্ক করবার কিন্তু এক এবং একমাত্র উপায়। আদারওয়াইজ কিন্তু অঙ্কটাতে কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। ঠিক আছে?